This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. শুরুতেই বিধানসভার দিকে নজর রাখতেই হচ্ছে, তার কারণ বেনজির সংঘাত, যে সংঘাত আমরা আগে দেখিনি। ভিতরে রাজ্যপালের ভাষণের উপর আলোচনায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী, আর বাইরে তখন কি চলছে? বাইরে সোশ্যাল মিডিয়ায় লাইভ করবেন বিরোধী দলনেতা। বিধানসভা চত্বরে বিরোধী দলনেতার নেতৃত্বে ধর্ণা, বিজেপি বিধায়কদের ছবি দেখাচ্ছি আপনাদের, শুনুন। বিধানসভা চত্বরের ছবি আপনাদেরকে দেখালাম আমরা, যেখানে বিজেপি বিধায়করা বাইরে ধর্ণা দিচ্ছেন, হাততালি দিয়ে পোস্টার লাগিয়ে তারা এই মুহূর্তে বয়কট করেছেন এই অধিবেশন, এবং তারা এই মুহূর্তে ধর্ণায় রয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারও আসার কথা রয়েছে, তিনিও আজকে বক্তব্য রাখবেন, আলোচনা হওয়ার কথা রয়েছে। প্রদীপ্ত, কখন আসছেন মুখ্যমন্ত্রী, কিছু জানতে পারছো? দেখো, মুখ্যমন্ত্রী আর কিছুক্ষণের মধ্যে প্রবেশ করবেন। তিনি বক্তৃতা করতে করতে হয়তো সময়টা 2:30-এর বেশি হবে, এবং আপাতত বিধানসভার বিরতি রয়েছে, অধিবেশনের যে কাজকর্ম তা বিরতি রয়েছে, এবং বিজেপির তরফ থেকেও জানিয়ে দেওয়া হয়েছে যে যেহেতু বিধানসভার অধিবেশন বিরতি, ফলে তাদের যে ধর্ণা কর্মসূচি সেটাও বিরতি রয়েছে। এবং ঠিক একই সময় অর্থাৎ 2টোর পরে যেমনভাবে বিধানসভার অধিবেশনের কাজ শুরু হবে দ্বিতীয়ার্ধের, ঠিক সেই সময় বিজেপির যে বিধায়করা রয়েছেন তারা আবার গাড়ি বারান্দায় আসবেন। গাড়ি বারান্দায় এসে তাদের অবস্থান তারা শুরু করবেন আবারও। এবং ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী যখন বক্তৃতা রাখবেন বিধানসভার অন্দরে, একই সময় এই যেখানে তারা ধর্ণা কর্মসূচি করছেন গাড়ি বারান্দায়, আর সেই জায়গাতে কিন্তু শুভেন্দু অধিকারী সেই সময় তিনি তার বক্তৃতা রাখবেন। এবং তার পাশাপাশি রাজ্যপালের ভাষণের ওপরে তাদের যে বক্তারা ছিল আজকের জন্যে, সেই বক্তারাও বক্তৃতা করবেন। ইতিমধ্যেই অগ্নিমিত্রা পাল, তার বক্তৃতা শেষ হয়েছে। কিছুক্ষণ পর শঙ্কর ঘোষ তিনি বক্তৃতা করবেন, এবং বিজেপির অন্যান্য বিধায়করাও কয়েকজন বক্তৃতা করবেন। এবং সকালে যেভাবে তারা শুরু করেছেন, অর্থাৎ কিছুক্ষণ আগে পোস্টার দিয়ে স্লোগান, গান, এবং তাদের দেখো আজকের যে তাদের যে পোশাক, সেই পোশাকেও কিন্তু একেবারে হিন্দু যে বিষয়টা সেটা তারা নিয়ে এসছেন, এবং গেঞ্জি বা টি শার্ট, তাতে স্বামী বিবেকানন্দকে কোট করে গর্ব করে বলো হিন্দু, এই যে স্বামী বিবেকানন্দর মন্তব্য বা বক্তব্য সেটাকে তারা ব্যবহার করছেন, এবং সেইভাবেই পাগড়ি। অর্থাৎ কোথাও গিয়ে গতকাল এই শুভেন্দু অধিকারীদের সাসপেন্ড করার সঙ্গে যে সরস্বতী পুজোকে জড়ানো, এবং তারপর শুভেন্দু অধিকারীদের মন্তব্য যে তারা হিন্দু বলেই তাদেরকে সাসপেন্ড করা হয়েছে, তাদের হিন্দুদের হয়ে কথা বলতে গিয়ে তাদের সাসপেন্ড করা হয়েছে, এবং তারা সেই অবস্থানে অনড়। তারা কোথাও গিয়ে সংবিধানের পরিপন্থী কোনো কথা বলেননি। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই অভিযোগ হলেও তারা বলছেন যে রাজ্য সরকারের যে অবস্থান তার বিরোধিতা তারা করছেন। কিন্তু কিছুক্ষণ আগে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় গতকালের ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে যে কথা বললেন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বলছেন যে শুভেন্দু অধিকারীর উচিত ক্ষমা চাওয়া। তার প্রদীপ্ত, আমরা অবশ্যই সেই বক্তব্যগুলোই শোনাবো, কারণ 4 বছরে 4 বার সাসপেন্ড করা হলো শুভেন্দু অধিকারীকে, এবং তিনি এই সাসপেনশনের পর কি বলছেন, ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা, আমাদের সাসপেনশন হিন্দুরা ভালোভাবে নেয়নি। শুভেন্দু অধিকারীর বক্তব্য শোনাবো, এবং তার পাশাপাশি থাকবে অধ্যক্ষের বক্তব্য। 2021 সাল থেকে ওদের একটাই নাম ভজ, শুভেন্দু শুভেন্দু শুভেন্দু। 4 বার সাসপেন্ড করেছে, 8 মাস, আর 1 মাস নিলে 9 মাস হয়ে যাবে। আর এখন অবধি 5টা প্রিভিলেজ এনেছে। এই ধরনের নিত্যকর্ম যেমন হয়, এটা হচ্ছে একটা ওয়ান টাইপ অফ নিত্যকর্ম তৃণমূলের। আর ওদের ভিতরের বক্তব্যের ভাষা আমি শুনেছি, ওরা ভয় পেয়েছে। ওরা হিন্দু আস্থা, হিন্দু দেবদেবীর সম্মান এবং হিন্দুত্বের যে আওয়াজ, এটাকে ভয় পেয়েছে। এ ডর মুঝে আচ্ছা লাগ रहा है। বিধানসভা দুর্বল নয়, আপনাদের মাধ্যমে এই বার্তাটা যেন তার কাছে যায়। যা খুশি বলে যাব, বিধানসভার সদস্য হিসেবে বিধানসভা সংক্রান্ত ব্যাপার নিয়ে
যদি বিমানের কাজকর্ম নিয়ে যে বাইরের সমালোচনা করেন, বিধানসভাও জানে সেইভাবে কিভাবে তাকে ট্রিট করতে হবে। ওই যে নিজেকে হিরো বলে জাহির করার চেষ্টা, বিধানসভা ইজ দ্যাট মাচ নেই। যে ধরনের বিবৃতি দিয়েছে এটা সম্পূর্ণ সংবিধানের পরিপন্থী। অনেকে অনেক কথা বলেন, সমালোচনা করতে পারেন, ব্যক্তিগতভাবে আমাকেও সমালোচনা করতে পারেন, কিন্তু সংবিধানের মূল কাঠামোতে কুঠারাঘাত করে যদি কেউ বিবৃতি দেন, মর্মাহত। উনি কি কথা বলছেন ওখানে দাঁড়িয়ে যে মোল্লাতন্ত্র? আমি তো বুঝতেই পারি না এসব কথা কি মানুষের কানে। আমি তো বলছি যে ধরনের প্ররোচনা উনি দিচ্ছেন। প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন, আরো একবার কথা বলবো প্রদীপ্তের সঙ্গে। প্রদীপ্ত, দেখো, অধ্যক্ষ বলছেন যে শুভেন্দু অধিকারী বা বিরোধী দলনেতার আচরণে তারা মর্মাহত এবং ক্ষমা চাওয়া উচিত তার। এখনো পর্যন্ত কি প্রতিক্রিয়া পেয়েছো কিছু? দেখো, শুভেন্দু অধিকারীর তরফ থেকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে অধ্যক্ষের এই মন্তব্যের পর প্রতিক্রিয়া মেলেনি। আর যদিও যা মনে করা হচ্ছে তাতে শুভেন্দু অধিকারী তার অবস্থানেই অনড় থাকবেন এবং গতকালও তারা যেভাবে হিন্দুদের পক্ষে সওয়াল করেছেন, আজকে সকালেও তুমি যে বক্তব্য শোনালে দর্শকদের, সেই একই কথাই হয়তো পুনরাবৃত্তি করতে পারেন শুভেন্দু অধিকারীরা। তবে আনুষ্ঠানিকভাবে কিন্তু শুভেন্দু অধিকারীরা এই বিষয়ে কি বলছেন সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। আর তারা কিছুক্ষণের মধ্যে আবারও অবস্থানে যোগ দেবেন, ধর্নায় যোগ দেবেন। এই মুহূর্তে বিরতি চলছে এবং শুভেন্দু অধিকারী এই বিষয়ে কি মন্তব্য করেন, তার কারণ অধ্যক্ষ যেভাবে বলছেন তার ক্ষমা চাওয়া উচিত, মোল্লাতন্ত্রের প্রসঙ্গ বলছেন, তার পাশাপাশি প্ররোচনার কথা বলছেন, বিরোধী দলনেতার বিরুদ্ধে সংবিধানের পরিপন্থী। ফলে এটা শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের বিষয় না, একেবারে পরিষদীয় রীতিনীতির ক্ষেত্রে অধ্যক্ষই বিধানসভার অভ্যন্তরে কাস্টাডিয়ান, শেষ কথা। ফলে তার মন্তব্যের পর শুভেন্দু অধিকারী কি জবাব দেন সেই দিকেই কিন্তু আমাদের নজর থাকবে। শুভেন্দু অধিকারী আজ কি জবাব দেন, এবং এর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন একটু পরে, তখন কি হয়। এবং এই মুহূর্তে অন্তত বিধানসভা চত্বরে বিজেপি বিধায়কদের ধর্ণা, সেটাও চলছে, আমাদের নজর থাকবে সেদিকে। আজকে সকালের আরও একটা গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর খবর। 15 দিন আগে ধর উদ্ধার হয়েছিল, আর আজ মিলল হজরত লস্করের কাটা মাথা। দত্তপুকুর কাণ্ডে যেখানে হন্যে হয়ে পুলিশ কাটা মাথা খুঁজছিল, আজ 15 দিন পর সেই মাথাই উদ্ধার করা হলো। হেঁটে আসছিলাম, সুপি আগে ছিল। এদিকে হেঁটে এসেছিলেন আপনি? এদিকে, হ্যাঁ, এদিক থেকে হেঁটে আসছি। সুপি আগে ছিল স্যার, পিছনে হজরত ছিল, তারপরে আমি ছিলাম স্যার। আমার কাছে একটা দাও ছিল স্যার, সুপিয়ার কাছে একটা হাতুড়ি ছিল, আমি দিয়েছিলাম হাতুড়িটা। তো এই স্পটে আছে পিছন থেকে আপনি ওই হেঁটে জাতি করলেন আপনি? হেঁটে জাতি স্যার আমি এইখানে মারছি ওকে। দাওয়ার পিছন দিয়ে আমি এইখানে মারছি। মারার পর ও আস্তে আস্তে কেত হয়ে গেল, যাওয়ার পর আবারই মারছি স্যার আমি ওকে। কোথায় পড়েছে? এইখানে পড়ছিল স্যার, এইখানে। এবার পরে যখন হাফ মারা হয়ে গেছে স্যার, তখন আমি এইখান থেকে টেনে এসে হাতুড়ি ছিল যে কথা বলছে, ঘাড়ের পেছন দিকে সুপিয়া হাতুড়ি দিয়ে মারে এবং তারপরই অজ্ঞান হয়ে যায়। তারপর এখান থেকে টেনে নিয়ে যায়। এই যে রাস্তাটাতে এখন জলিল আসছে, এই রাস্তাটা দিয়ে জলিল এবং সুপিয়া হজরতকে নিয়ে টেনে নিয়ে আসে, সেই চিত্রটাই কিন্তু বলার চেষ্টা করছে। একটু কাছে আসতে বলো কে মোড় থেকে বডিটা আলাদা করে নিয়েছি। পুরুষ অঙ্কটা মানে যেটা আমার মনের একটা অনেক ছিল স্যার, যে আমাকে যে পরিমাণ ক্ষতি করছে। আমার ছোট্ট একটা বাচ্চা মেয়ে স্যার, 7 বছর বয়স, সে তো কোনো অপরাধ করি নাই স্যার। আমি অপরাধ করছি, আমার বউ অপরাধ করছে, আমি মেনে নিয়েছি স্যার। এত রাগ কেন? এদিক থেকে নিয়ে এদিক থেকে গাড়ি করে নিয়ে চলে গেছি। আগুনটা এখানে জ্বালিয়ে দিয়ে আমি চলে গেছি। কোথায় মুন্ডু ফেলেছে ওটা বলতে পারবেন? যে রুট দেখাতে পারবেন? যে রুটে চলে যাচ্ছেন ওটা বলুন আপনি। চলো। জলিল কেন খুন করলে? কেন মারলে? জলিল কেন খুন করলে? জলিল কেন খুন করলে? হযরতের রাগটা কিসের? দয়া করে আমার বউ সম্পর্কে কেউ বাজে কথা বলবেন না, দয়া করে আপনাদের পায়ে পড়ি আমি। ওটা ধরে কিন্তু কোথায়? জামার মধ্যে ওনার ভিতরে। ওনার ভিতরে ওখানে কি হলো তারপরে? এবার আমরা আসছি 3 জনা, জলিল পেছন দিক থেকে ওখানে এসে ওর ঘাড়ে মারলো।
আর আমি সামনে হেঁটে পেছনে পেলাম মামাকে, এবার আমি হাতুড়ি দিয়ে একটা মেরেছি। মারের পরে আপনি হাতড়া কেন মারলেন? আমি হাতুড়ি ও বলেছিল স্যার, এটা আমি বলছিলাম স্যার, আমি ওকে জলিল বলেছিল। জলিল বলেছিল। হ্যাঁ, কোথায় মেরেছিলে? ঘাড়ের এখানটাই কি এখানটাই মেরেছিলাম, মাথায় মারিনি। তারপরে জলিল ওই আবার মারতে মারতে টেনে নিয়ে চলে গেল ক্ষেতের পিছনে, আর আমি ওই ধারে ভয়তে গিয়ে বসেছিলাম, আমি আর কিছু করিনি। এই আপনাকে ওই মারার পরে জলিল আপনাকে কি কি দিল? ওই দাঁড় হাতুড়িটা দিল, আর মদের বোতলটা দিয়ে বললো তুমি চলে যাও, আমি পরে মোবাইলটা? আসি। আর মোবাইলটা সিম খুলে সিম খুলে দিল। মোবাইল কোথায়? মোবাইল ফেলে দিয়েছি। আর সিম কোথায়? এখানে পোতা আছে। মোবাইল কোথায় ফেলেছে? আপনি ফেলেছেন? নিজের ফেলেছেন? কোথায় ফেলেছেন ওটা দেখাতে ওটা পারবেন? নিয়ে যেতে পারবেন তো? ঠিক আছে, চল। আর আরেকটা দাটা দাঁড়াও, ওখানেই আছে। তাহলে আপনি নিয়ে গিয়ে দেখে দিতে পারবেন? তাহলে দার মোবাইল আর এটা আপনি দেবেন, দার মোবাইল আর হাতুড়ি, এই তিনটা জিনিস আপনি দেখাবেন। সিমটা কোথায় ফেলেছিস? স্যার, সিমটা দেখাচ্ছি স্যার। চলুন, সিধা চলুন। এদিকে 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 বলুন এবার কোথায়? এবার কোন দিকে? যেদিক থেকে যাচ্ছি ওদিকে চলুন স্যার। একদম এই অবধি, ওই মসজিদ অবধি, মসজিদ অবধি, মসজিদ অব্দি চলুন। মসজিদ অবধি যাবো, তাই তো? হ্যাঁ চল, মসজিদ অব্দি চলুন। জলিল এই রাস্তাগুলোতে খুব বেশি সাবলীল নয়, তাই ওকে মনে করে করে বলতে হচ্ছে কোন রাস্তা দিয়ে কোন রাস্তায় গেছিল, কারণ ও খুব অতি সম্প্রতি এখানে ভাড়া এসেছিল। কি করেছিলেন সেদিন? আরে আমি যাইনি। আপনি তো বললেন হাতুড়ি দিয়ে মেরেছিলেন। এখনো অস্বীকার করছে সংবাদ মাধ্যমের সামনে, যদিও পুলিশকে জানিয়েছে সেই হাতুড়ি দিয়ে বারবার আঘাত করেছে। ও আচ্ছা, তোমার লোকই আছে সাথে। মানে রানিং এ ফেলেছিস? আমি ওদিক থেকে হেঁটে যাচ্ছি স্যার, এসে আমি এখানে প্রায় 1 মিনিট দাঁড়িয়েছি। 1 মিনিট মানে এরকম হেঁটে এসে মনে করে এরকম টান দিয়ে আমি ফেলেছি। আমি কিরম টান দিয়েছিস? একবার দেখো এই ঢিলটা এরকম স্যার, আমি যেরকম জোরে টান দিয়েছিস ঠিক এরকম যাচ্ছি তো আমি। স্যার একটু ছেলাক দিন স্যার, স্যার একটু ছেলাক দিন স্যার, একটু ছেলাক দিন স্যার। হ্যাঁ, এরকম যাচ্ছি, যেতে যেতে দেখুন স্যার, ঠিক আমি এইভাবে ছুড়ে দিয়েছি। ঠিক এরকম জায়গা, ওই রকম ওই যে লম্বা লম্বা যেগুলো আছে। কোথায় আপনি কোথায় দেখেছেন? ওইখান থেকে নেবে, একটু নে, তারপর এদিক থেকে নে। কোন জায়গাটা নড়েছে স্যার, ওই যে একটু নেবে, নে, বুঝে যায় যাতে। এই উঁচু গাছটা এর মধ্যে এইখানে ঠিক আছে, ঠিক। স্যার। এবার ডিএমজি টিম ডাকো, ডিএমজি টিম ডাকো। স্যার, আপনারে একটু আমি ঘোরাবো না। ঠিক আছে, দাঁড়া। কিভাবে ফেললে? এইভাবে ঢিলটা যেভাবে ছড়ছে আমি ঠিক এইভাবে ছড়িয়ে দিই। দেখলেন তো কি শান্তভাবে পুন্ডবায় হযরতের কাটা মুন্ড ফেলা হয়েছিল, সেটা পুনর্নির্মাণের সময় নিজেই দেখালো পুলিশকে জলিল। এরপর কি পুলিশ কি ভাবছে, পুলিশের প্ল্যান কি? দীপঙ্কর আমাদের সঙ্গে রয়েছেন। দীপঙ্কর, দেখো, স্টেপ বাই স্টেপ অনেকগুলো কাজ বাকি থেকে যাচ্ছে। মুন্ডু উদ্ধার হয়েছে, দীর্ঘদিন ধরে মুন্ডুর তল্লাশি ছিল এবং সেই মুন্ডু পাওয়া যাচ্ছিল না। মুন্ডু অবশেষে উদ্ধার হয়েছে। এই যে জায়গা দেখতে পাচ্ছ, এই সুকান্তকে বলবো দেখানোর জন্য, এই জায়গা থেকেই কিন্তু মুন্ডু উদ্ধার হয়েছে। এখানে এসে জলিল দেখায় যে সে কীভাবে ফেলে দিয়েছিল, এবং সেটা আমরা দেখালাম টিভি9-এর দর্শকদের। মূলত এখন এই মুন্ডু উদ্ধারের পর পুলিশের হাতে যে কাজগুলো থাকছে, এই মুন্ডুর সঙ্গে হযরতের দেহের ডিএনএ টেস্টের স্যাম্পেল ম্যাচ করাতে হবে। অর্থাৎ হযরতের দেহের সঙ্গে হযরতের বাবার আর ডিএনএ স্যাম্পেল আগেই দেওয়া ছিল, এরপর এই মুন্ডুর স্যাম্পেল নিয়ে যাওয়া হবে এবং তিনটি একসঙ্গে ম্যাচ করানো। সেই রিপোর্ট আসলে তারপর হযরতের দেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে। মুন্ডু উদ্ধারের সময় তার পরিবারের প্রত্যেকে এসেছিলেন, তার স্ত্রী, তার বাবা মা, তারা এসে কান্নায় ভেঙে পড়েন। তারা ভাবতেই পারছেন না সুফিয়ার সঙ্গে যে হযরতের কোনো রকম সম্পর্ক ছিল, সেটা তারা কেউ বলতে পারছেন না। জলিল অতীতে কখনো গাইঘাটার আঙুল কাটাতে যায়নি, হযরত মাঝে মধ্যে এখানে আসতো, সে কথা ওরা জানতো। এবং হযরতের স্ত্রী যে কথা বলেছেন যে বিকেল 5টা পর্যন্ত তার কথা হয়েছে এবং সেই কথাতে সে বলেছে জলিলের বাড়িতে যাচ্ছে। এরপর তারপর থেকে নজর রাখো দীপঙ্কর। আপাতত তোমাকে ধন্যবাদ। মৃত হযরতের মা এবং স্ত্রীর বক্তব্য কি শুনুন। ছোটা ধরে কিন্তু কোথায়? জামার মধ্যে যাবে, ওনার ভিতরে। দেখি একটু দেখাও। শাস্তি চাই, প্রত্যেকটা দোষীর শাস্তি চাই। কোনো সম্পর্ক ছিল? ওর সাথে কোনো সম্পর্ক ছিল না। জলিলের বাবার সঙ্গে কোনো মিথ্যে কথা বলছে। ওর বাবার সাথে কোনো সম্পর্ক ছিল না। ওর বাবার সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। পুলিশের সাথে কাজ করতো। হযরত আগেও চুরি চামারি করতো। পরেও ভালো হয়ে গিয়ে স্যারের সাথে
সাথে কাজ করতো, এই সব 3 বছর ধরে কাজ ছেড়ে দিয়েছে, 3 বছর ধরে কাজ ছেড়ে দিয়েছে। আমি বলছি বাপতে কোনে বলছে মা আমি একটু রাস্তায় রইছি, আমি বলছি কোন বাসা, আমি এক্ষুনি বাড়ি আসছি বলে আমার ছেলে সেই সুইচ অফ হয়ে গেছে। আমার সঙ্গে কথা বলিনি, আমার সঙ্গে কথা বলিনি। জলিল কি বলেছিল? হ্যাঁ, বাড়ি থেকে ওই বলেই বেরিয়েছে। রাগ কি ছিল, কি নিয়ে? সেটা আমরা জানতাম না। জলিলের সাথে কি সম্পর্ক ছিল হযরতের? আমরা জানতাম না। আগে একটু আসা যাওয়া করতো শুনতাম।